আসসালামু আলাইকুম। যে শেয়ারটি নাকি এখন কথা বলতে চাচ্ছি সেটা বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সেটা যদি এখন ফার্স্টে আমরা ফান্ডামেন্টাল ডাটাটা দেখি, সেটা ইপিএস 19 টাকা 17 পয়সা, ফোর কোয়ার্টার ইনক্লুডিং প্রজেকশন নিয়ে, এবং সেটা গতবারের 16 টাকা 37 পয়সা, 20%-এর মতন একটা প্রাইস ইপিএস গ্রোথ দেখা যাচ্ছে। অ্যান্ড এটার যদি শেয়ার হোল্ডিং দেখি, গভর্নমেন্টের কাছে অলমোস্ট 50%, ইনস্টিটিউশন 21, পাবলিক 26। তো এখন ওইটা ওরা গতবার 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 16 টাকার উপরে, ডিভিডেন্ড হিসেবে খুবই খারাপ। এখন বিএসির একটা জিনিস যেটা লক্ষণীয় মনে হলো আমার কাছে, ওর হিস্টোরিক্যাল ওর হাইস ছিল 25% ক্যাশ ডিভিডেন্ড। এখন যদি ওর ইপিএসটা 19 টাকার মতন যদি আসে এবং যদি 5% বা 25-এর উপরে যদি ওরা 26, 27 বা 30 এরকম যদি ক্যাশ ডিভিডেন্ড ওরা যদি ডিক্লেয়ার করে, তাহলে সেটা হবে তার বিএসির হিস্টোরিক্যাল হাই ডিক্লারেশন, সেইটার একটা ইফেক্ট মুভমেন্ট পড়তে পারে বা পাবলিক সেন্টিমেন্টের একটা ইফেক্ট করতে পারে এটা। এখন ডিএসির যদি আমরা প্রাইস চার্টটা দেখি, তো ডিএসসি আমরা ফার্স্টে ডে ক্যান্ডেলটা ওপেন করে নিলাম। ডে ক্যান্ডেল ওপেন করে নিয়ে লাস্ট যে সুইন হাই লো হলো, সেটা যদি আমরা ফিবো রেকটেস্টটা যদি দেখি, তো সেটা 50%-এর কাছাকাছি, হ্যাঁ 50%-এর ব্রেক করে 38-এর উপরে আবার কাছাকাছি, মানে মিডল একটা পয়েন্টে আছে। এখন যদি কালকে যদি বুলিশ দুই ক্যান্ডেল তৈরি করতে পারে, তাহলে তো এখান থেকে 38-এর উপর থেকে বা 50%-এর নিচ থেকে প্রাইসটা মুভ করতে পারে। এবং আমরা যদি এই কারেন্ট প্রাইসটাকে যদি ফিবো ট্রেন বেস এক্সটেনশনটা যদি নেওয়ার চেষ্টা করি, তো সেটার ওয়ান দেখাচ্ছে 144 টাকা। সেই 144 টাকা আবার 144 বা 38 থেকে 44 এই জায়গায় একটা ওর একটা ভালো একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট লেভেল আছে। তো এই হাই ডিক্লারেশন মানে ইন্ডেক্স পজিটিভ, ইন্ডেক্স যদি পজিটিভ, মানে ইন্ডেক্স যদি পজিটিভ থাকে, ডিএসি ইন্ডেক্স ভলিউম, এবং একই সাথে সেটা হলো 200 ইএমআই উপরে প্রাইসটা এখনও আছে এবং 100 ইএমআইকে টাচ করতেছে। দ্যাট মিন্স ভিভো যদি রিপ্লেসমেন্টে 50% যদি ধরি বা 38 ধরি, একটা পয়েন্ট গেল। সেকেন্ড হলো যায় আপনার মুভিং অ্যাভারেজের উপরে প্রাইসটা 200 এর উপরে প্রাইসটা এখনও হোল্ড করতেছে। তৃতীয় হলো যদি ডিক্লারেশনের সময় চলে আসে, যদি 26% বা 27% ডিক্লারেশন দিয়ে দেয়, সেটা তার হিস্টোরিক্যাল হাই ডিক্লারেশন। তো প্রাইস আপ হওয়ার জন্য অনেকগুলো পয়েন্ট রিজন রয়ে গেছে। আর সেকেন্ড যেটা ব্যাপার হলো, ওর যদি আমরা ডে ক্যান্ডেলের চার্টগুলো দেখি, ও লাস্ট 24শে নভেম্বর থেকে মে মাস পর্যন্ত একটা ব্লক যদি আমরা চিন্তা করি, তো এই ব্লকটা মেনটেন করে যখনই ব্রেকআউট করছে তো উপরে উঠে গেছে, এখন কারেকশন আছে। আশা করি ইপিএসের পজিটিভ ডিক্লারেশনের উপর ডিপেন্ড করে এখান থেকে প্রাইসটা হয়তো বা মুভ করে যাবে, মুভ করে আমাদের টার্গেট থাকবে 124-এর ওখানে। এবং এটা যদি ব্রেকআউট করে নিতে পারে, তাহলে তো 144 টাকায় বা 38 টাকা, এটা আমাদের অ্যাট প্রেজেন্ট আলটিমেট গোল। আর তো আমরা যদি 101 টাকা বা 2 টাকায় যদি আমাদের 100 টাকার যদি বিএসির জন্য যদি আমাদের থাকে, তো 100-র জন্য আমরা এখানে হয়তো 40% ইনভেস্ট করব। এবং এখানে 124 বা 25-এ গেলে আমরা আমাদের হোল্ডিংয়ের 40% ছেড়ে দেব। আর 144 বা 38 এই জায়গাটা চলে আসলে আমরা হয়তো আরও 30% বা আরও 40% হোল্ডিং আমরা হয়তো ছেড়ে দেবো এখানে। এইটা আমাদের ফিউচারে আমরা কি করব সেটার একটা রুটিন করে রাখলাম বা একটা প্ল্যান করে রাখলাম। আর যদি প্রাইস যদি ইন্ডেক্স যদি আমাদের ডিএসি ইন্ডেক্স যদি আরও ফল করে এবং যদি এইটা যদি ব্রেকআউট করে যায়, ব্রেকআউট করে যদি এখানে চলে আসে, তাহলে আমরা বিএসসি যেহেতু
শিপিং কর্পোরেশন যেহেতু জাহাজ সংখ্যা বাড়তেছে, আরও 4টা না 2টা জাহাজ চায়না থেকে চলে আসবে, তো ওদের তো আর্নিং ইন ফিউচার বাড়ার কথা। তো সেই জন্য আমরা এটা পজিশন ট্রেডিংয়ের জন্য আমরা এটা চিন্তা তো করব। তো এখানে যদি ব্রেকআউট করে যদি আবার 85 টাকার এই লেভেলটা বা সিএসসি পাই, তাহলে আমরা সেকেন্ড যে 40% আমরা এখানে ইনভেস্ট করব। আর শেষ আর যে বাকি 20% রয়ে গেছে সেটা আমরা 55 বা 56 টাকার জন্য রেখে দিব। এইখানে প্রাইসটা কেন ফল করছে সেটা আমার নলেজে নাই, আপনারা জানলে কমেন্টে জানাবেন। তো এই জন্য 20% আমরা এখানে রেখে দিব। তো এখানে 40% আসলে তো আমরা এইভাবে হোল্ডিং ছেড়ে দেব। আর এইখানে 40 প্রায় যদি আসে, তাহলে আমরা এইখানে যখন যাবে 101 টাকা বা 3 টাকায় 85 টাকা, তো এই 40% যেটা আমরা এখানে ডিপ্লয় করলাম সেটা আমরা এখানে যে ছেড়ে দেব, এবং এইখানে 40%টা ব্রেক ইভেন হয়ে যাবে। যখন এইখানে 40% যে ইনভেস্টটা এখানে ব্রেক ইভেন হবে, সেখানেও আমরা এর কিছু হোল্ডিং ছেড়ে দিয়ে টাকা ক্যাশ করে রাখবো, যে যদি আবার এটা রিটেস্ট করতে এখানে আসে, তখন আমরা হয়তো এখানে আবার একটা ইনভেস্ট আসবো। আর উপরের দিকে কিভাবে করব সেটা তো একটা প্ল্যান দিয়ে রাখলাম। আর দেখা যাক বিএসসি এখন প্রাইস মুভমেন্টটা কীভাবে করে, আর ইপিএস ডিক্লারেশন, মার্কেটের ইন্ডেক্স মুভমেন্ট, এগুলোর উপর তো প্রাইজের একটা ইফেক্ট পড়বেই। এখন যে শেয়ারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো ম্যারিকো বাংলাদেশ। এটা বাংলাদেশের একটি নামকরা কোম্পানি। যদি ম্যারিকোর ফান্ডামেন্টাল ডাটাগুলো যদি আমরা দেখি, ইপিএস 200, এটা মার্চ কোলোজিন একটা শেয়ার, এটা 247 টাকা দেখাচ্ছে ফার্স্ট কোয়ার্টারের উপর ডিপেন্ড করে, এবং গতবার যেটা ছিল 187 বা 88 টাকা, এবং নাম্বার অফ শেয়ার 3,15,00,000, পাবলিকের কাছে আছে 6 লক্ষ, এবং ইনস্টিটিউশনের কাছে আছে 20 লক্ষ। কিন্তু গত মাসে ফরেন 0.06% ফরেন মাইনাস দেখাচ্ছে। তো এইটা একটু আমাদের একটু দেখতে হবে যে এত ভালো ইপিএস গ্রোথ থাকা অবস্থাও ফরেন কেন এই শেয়ারটা ছেড়ে দিচ্ছে অল্প পরিমাণে। তো এইটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু এখন যদি আমরা ম্যারিকোর চার্টটা যদি দেখি, ওর একটা চার্টটা প্রাইস চার্টটা যদি দেখে উইকলি ক্যান্ডেলে দেখি, তো দেখা যাচ্ছে ও একটা রেঞ্জের ভিতরে, ও যদি 2010 সাল থেকে যদি আমরা যদি প্রাইসটা দেখি, 2010 সাল পর্যন্ত দেখা যায় যে একটা 3-4 বছর একটা ব্লক যদি চিন্তা করি, সেই ব্লকের বটম টপ এর ভিতরেই সে প্রাইসটা মুভমেন্ট করে, তারপর যখন সেই ব্লকটা ব্রেকআউট করে ফেলে, তখন আবার একটা ভালো একটা হিউজ প্রাইস আপ হয়। আপ হওয়ার পরে আবার একটা লো কারেকশন করে, মানে কারেকশন করার পর আর একটা ব্লক তৈরি করলো সে। এই ব্লকটা তৈরি করার পরে সেটাও প্রাইস 2014 সাল থেকে 20 অলমোস্ট 6 বছর সেই প্রায় ব্লকের ভিতরে প্রাইসটা হোল্ডিং ছিল। এবং এই আমাদের নিচের দিক থেকে আমাদেরকে হয়তো অনেকবারই ইনভেস্ট করার সুযোগ দিয়েছে, কিন্তু আবার যখন বুকটা ব্রেকআউট করে, তখন কিন্তু আবার প্রাইস উপরে উঠে যায়, তারপরে আবার নিচে এসে আবার এবার যে ব্লকটা তৈরি করলো। তো প্রিভিয়াস 2টা ব্লকের উপর আমরা এই 1 নম্বর এবং এই 1 নম্বর এবং 2 নম্বর এই 2টা ব্লকের উপর বেস করে যদি আমরা এই ব্লকটা চিন্তা করি, যে এই 3 নম্বর ব্লকটা, এটা যদি 1 ধরি, এটা 2, এবং এটা যদি 3 নম্বর ব্লক ধরি, সেটা সে অলরেডি ব্রেকআউট করে ফেলছে। এখন ব্রেকআউট করার পর তো আমরা এটার অলরেডি যদি পজিশন ট্রেডিং বা ইনভেস্টের কথা বলি, আমরা হয়তো 2024-এর জুলাই বা 24-এর ডিসেম্বর এইসব জায়গায় কিন্তু আমরা ইনভেস্ট করতে পারতাম, সেটা আমরা অলরেডি মিস করে ফেলছি। তো এখন যেহেতু অনেকেই করছে, তো এখন প্রাইসটা যদি কিছুটা কারেকশন যদি এখানে আসে 2600 টাকা বা 2650, তো এইখানে হয়তো আমরা কিছু পজিশন নিতে পারি, যেটা আমাদের এই নেক্সট যে ব্রেকআউট হওয়ার পরে যে এটা মুভ হয়, এই যে মুভটা ধরার জন্য। তো এইখানে একটা মুভ হয়েছিল, সেই মুভটা, তো এই মুভটা কত দূর যেতে পারে সেটা এখন আমাদের যদি ফিবো এক্সটেনশন ট্রেন্ড লাইনটা যদি দেখি,
প্রথমবার যে মুভটা হয়েছিল সেটা আছে হাই যদি আমরা ধরি 2.6, ব্রেকআউট হওয়ার পরে 2.6, সেকেন্ড যেটা হয়েছিল সেকেন্ডটা 1.6 বা 2.6-এর নিচে, এটা আমরা 1.6-ই ধরে নিই। তাহলে ব্রেকআউটটা যদি 1700 টাকা হয় এবং 1.6-এর উপরে মানে 2200, মানে এইরকম একটা রেঞ্জে চলে আসছিল ব্রেকআউটটা। আমাদের ব্রেকআউটটা টার্গেট, তো এখন আমরা ব্রেকআউটের যে মুভটা হবে সেটা টার্গেট করতেছি। এবার রিটেস্ট থেকে যেটা রেঞ্জের ব্লকের বটম ক্রিয়েট থেকে যেটা উঠতেছিল আমরা কিন্তু সেটা মিস করে ফেলছি। যারা মিস করছে তারা তো মিস করছে, আর যারা 2000 বা 2100 টাকা থেকে পজিশন নিয়ে রাখছে, এখন আমাদের কথা হলো তাদের প্রফিট টেকিংয়ের জায়গাটা কোথায় হবে, যারা এখানে ইনভেস্ট নিচ্ছে। আর এখানে যারা ব্রেকআউটের যে মুভটা নিতে চাচ্ছে তারা এখানে উপরে কতটুকু যেতে পারে। তো আমরা যদি এখন ফিবো এক্সটেনশন চেষ্টা করি, এটা 1.6 বা 2.6টা প্রাইসটা আপ এখন পর্যন্ত চার্টে দেখা যাচ্ছে না। যদি প্রাইসটা আপ আপ ক্রোলিং করে যদি প্রাইস আপ হতে থাকে তখন আমরা হয়তো 1.6 বা 2.6-এর মাঝামাঝি দেখা যেতে পারে। তো হয়তো আমরা হয়তো উপরে আরও 20% থেকে 25%-এর মতন একটা মুভ পেতে পারি। তো এটা যখন নেক্সট টাইম আবার হয়তো এই মুভটা ব্রেকআউট হওয়ার পরে প্রাইসটা যদি আবার এখানে যদি কোনো একটা ব্লক তৈরি করে পিবিএসের মতন, তো আমাদের টার্গেট থাকবে আমরা হয়তো এইখান থেকে প্রাইসটা ওঠার পরে যে কারেকশনগুলো আসবে, তো এই কারেকশনগুলোতে এই বটমগুলোতে আমাদের টার্গেট রাখতে হবে যে বটমগুলোতে যদি আমরা ইনভেস্ট করতে পারি। এবং অবশ্যই সেই সাথে ইপিএস গ্রোথটা আমাদের মাথায় রাখতে হবে। তো ইপিএস গ্রোথ সাথে এর ব্লকের বটম, এই দুই কম্বিনেশন যদি মিলে যায় তখন হয়তো আমরা মেরিকো পজিশন নেওয়ার জন্য আবার চিন্তা করব। সবাইকে ধন্যবাদ।